দর্শক, প্রথমেই ঘূর্ণিঝড় রেমালের যে ক্ষয়ক্ষতির আশঙ্কা এবং ইতিমধ্যে ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের উপকূলে আঘাত এনেছে, সেই দিকে যারা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় আছেন বা যেই জানমালের যে ক্ষয়ক্ষতি হতে পারে তার প্রতি সমবেদনা এবং যেন ক্ষয়ক্ষতি কম হয় সেই প্রত্যাশা নিয়ে শুরু করছি। প্রসঙ্গ আবারও জেনারেল আজিজ আহমেদ এবং সাবেক আইজিপি তিনি ছিলেন বেনজির আহমেদ, দুজনেই আলোচনায় পুরো সপ্তাহ জুড়ে আলোচনা আছেন। বিশেষত গত সোমবার, আজ আমি যখন কথা বলছি তার থেকে 4-5 দিন হয়ে গেল, আজ রোববার, 1 সপ্তাহ হলো। সে এর আগের সোমবারে আজিজ আহমেদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র দুর্নীতির অভিযোগে নিষেধাজ্ঞা দিয়েছে। আর বেনজির আহমেদের এর আগে প্রায় 450 বিঘা সম্পত্তি আদালত ক্রোক করার নির্দেশ দিয়েছে। তার আরো যেসব বাড়ি টাড়ি ছিল সেগুলো সেগুলো একেবারেই ক্রয়ের নির্দেশ দেওয়া হয়েছে। নতুন করে আজ আবার রোববার এসে আদালত বেনজির আহমেদের আরো প্রায় 350 বিঘা সম্পত্তি এবং তার আরো ঢাকা শহরে 3-4টি ফ্ল্যাট এবং ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ দিয়েছেন। এই ঘটনাগুলো আমরা এর আগে আলোচনা করেছি, আপনাদের সঙ্গে কথা বলেছি যে এই ঘটনাগুলো বাংলাদেশের জন্য আসলে খুব সুখকর কিছু বলে মনে করার কোনো কারণ নেই, কারণ এই দুটি বড় স্পর্শকাতর পদে থেকে বাংলাদেশের মানুষের আস্থার জায়গাটিতে নাড়া দেওয়া ছাড়ার কোনো উপায় নেই। আমি আপনাদেরকে মনে করিয়ে দিই, বর্তমান যিনি আইজিপি আছেন, আমি ব্যক্তিগতভাবে নানা কারণেই তাকে চিনি এবং তিনি বাংলাদেশের পুলিশ বাহিনীর এখন পর্যন্ত যদি বলি সততার অন্যতম দৃষ্টান্ত হয়ে থাকে তাহলে বর্তমান আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন, তিনি একজন সেই দৃষ্টান্তের একজন কর্মকর্তা। কিন্তু সেই জায়গায় যখন তার আগের কারোর নাম আসে, যিনি ইতিমধ্যে শত শত বিঘার রাজত্বই বাংলাদেশে একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা হয়ে চাকরি করে তিনি হয়েছেন, তখন এটা একেবারে প্রশ্নাতীত। মানে এটা নিয়ে আর আসলে আলোচনার কোনো জায়গা থাকে না। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন যে কেউ কেউ বলার চেষ্টা করছেন যে একটা সময়ে বেনজির আহমেদ যখন দায়িত্বে ছিলেন তিনি সরকারের জন্য অনেক কিছু সার্ভ করেছেন এই সরকারের জন্য। তবে আজ অর্থমন্ত্রী তিনি ক্লিয়ার করে দিয়েছেন যে তারা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সে যেতে চান। মিনিস্ট্রিতে মন্ত্রণালয়ে প্রেস কনফারেন্সে তিনি নিজে থেকেই বেনজির আহমেদের কথা তুলেছেন, তিনি আজিজ আহমেদের কথা তুলেছেন এবং বলেছেন যে সেনাবাহিনী তার নিয়ম অনুযায়ী আজিজ আহমেদের বিচারের ব্যবস্থা নিতে পারে, যেটি সাবেক সেনা কর্মকর্তারাও জানাচ্ছেন যে হ্যাঁ, সেনা আইনে এটি সম্ভব। তা এখন প্রশ্ন ওঠে এটাই যে এই যে অভিযোগগুলো উঠেছে, অভিযোগ উঠাস মানেই আমরা বলতে পারি না মানে কাগজপত্রে বা আমরা যদি খুব একেবারে আইনের দৃষ্টিতে বলি যে তিনি এই কাজটি করেছেন অভিযুক্ত, তবে সাদা চোখে যা দেখা যায় তাতে প্রশ্ন অনেক বড়। মানে ছোট প্রশ্ন না, প্রশ্ন অনেক বড় এবং এই অভিযুক্তরা তাদেরকেই প্রমাণ করতে হবে যে তারা আসলে এগুলো করেননি, আর যদি করে থাকেন তাহলে আমি নিশ্চিত যে কেঁচো করতে গিয়ে সাপ বের হবে। কারণ এগুলো তারা কিভাবে করেছেন, কেন করেছেন, এগুলো খুব সিম্পল হিসাব হওয়ার কথা না। খুব সিম্পলি এই ধরনের মানে একটা কোনো কাজ থেকে বা একটা কোনো ঘুষ থেকে, একটা কোনো দুর্নীতি থেকেই তারা শত শত বিঘা জমির মালিক হয়ে গিয়েছেন, এটা তো নিশ্চয়ই হয়নি। বা অসংখ্য প্রতিষ্ঠানের শেয়ার কিনে ফেলেছেন, অসংখ্য ব্যাংক হিসেবে কোটি কোটি টাকা, অসংখ্য ফ্ল্যাট, এটা তো হতে পারে না, এটা হয় না। তার মানে ঘটনা আড়ালে অনেক ঘটনা আছে, সেই ঘটনাগুলো নিশ্চয়ই আমরা সবাই জানতে চাই, সবাই জানতে আগ্রহী। আরেকটা জিনিসের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, এই বাংলাদেশে এই পদগুলো থেকে এর আগে অনেক অনেক বড় বড় অফিসার, নাম করা ডাকসাইটে অফিসার ছিলেন এবং তারা পরবর্তীতে নানানভাবে জাতির কাছে রেসপেক্টেড হয়েছেন, সম্মানিত হয়েছেন। কেউ কেউ দীর্ঘ সময় সুশীল সমাজে তার একটি অবস্থান ধরে রেখেছেন, কেউ কেউ তত্ত্বাবধায়ক সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, কেউ কেউ দুর্নীতি দমন কমিশনের হাল ধরে একেবারে দুর্নীতিকে চাঁচাছোলা এক একটা ধাক্কা দিয়েছেন। সাবেক সেনাপ্রধান থেকে দুর্নীতি দমন কমিশনে এসে হাসান মাসুদ চৌধুরী সহ অসংখ্য মানুষের কথা আপনাদের মনে থাকার কথা, এবং জনাব মিস্টার শাহজাহান এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা
আনোয়ারুল কবির, যদি ভুল না করে থাকে, যিনি পরে দুবাইতে সম্ভবত মারা গেলেন হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে। যাই হোক, এই মানুষগুলো কিন্তু একটা জায়গা করে নিয়েছিলেন, কিন্তু সেই যে রেসপেক্টের জায়গাটা এই পদগুলোতে থেকে, রেসপেক্টের জায়গাটা যে দুই মানুষ সম্পর্কে আমরা আলোচনা করছি, এই দুইজন মানুষকে তারা অর্জন করতে পেরেছেন। আসলে আর যদি পরবর্তীতে কোনো দায়িত্বে তারা যেতেন, তাহলে হালটা কি হতো? আমার মনে হয় যে ওই যে ব্যারিস্টার সুমনের আবার উদাহরণ দিতে হয় যে তিনি যে বলেছেন যে আর কিছুদিন সুযোগ পেলে তিনি পুরো গোপালগঞ্জ জেলা বা মাদারীপুর জেলা কিনে ফেলতেন, বেনজির আহমেদ সাহেব। তো আমি বলবো যে এই শুধু একটি জেলা কেনা না, আমার মনে হয় যে জেলার ভেতরে নিচে, মাটির নিচে যদি মানে মাটির তল থেকে শুরু করে আকাশ বাতাস পর্যন্ত কিছু থেকে থাকতো, সেগুলোও তিনি কিনে ফেলতেন। তার ৩ কন্যা এবং স্ত্রী এবং তার নামে, যেটা এই জাতির জন্য খুব একটা সুখকর উদাহরণ নয়। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে, আবার কথা হবে সত্য, করুণা এবং সহনশীলতার সাথে। আপনাদের সাথে সবসময় আছি আতিক রহমান পূর্ণিয়া।